মেনলি যেটা আমি তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই এক একটা ফ্যামিলিতে বিলং করো। যে ফ্যামিলিতে তোমরা বিলং করো সে কারণ গরিব হতে পারে, কেউ মধ্যবিত্ত হতে পারে, কেউ সচ্ছল ফ্যামিলির অন্তর্গত হতে পারে, কিন্তু ডিস্ট্রাক্টেড মনোভাব পায় না এমন মানুষ কিন্তু একজনে খুঁজে পাওয়া যায় যে যে পরিস্থিতিতেই থাকবে। আর যদি তাই না হবে তাহলে সমাজের বিভিন্ন রকমের মানুষজন দেখবে বিভিন্ন রকমের ফ্রাস্ট্রেটের শিকার হবে। এবার তোমরা নিশ্চয় বলবে স্যার তাহলে আমরা চাকরি পেয়ে গেলে কি আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে? একদমই না। চাকরি পাওয়ার পরেও তোমাদের যে প্রবলেমগুলো আজ আছে সেই প্রবলেম থাকতেই পারে, কিন্তু মনিটারিং যে ব্যাপার, টাকা পয়সার প্রবলেমটা কিছুটা হলেও সলভ হয়। এইটা টাকা পয়সার ব্যাপারটা এমন একটা ব্যাপার যেটা হচ্ছে এই ঈদের কারণে কিন্তু কোনোদিনও যায় না। সেরকম যদি তোমরা অনেকে বলো স্যার প্রিপারেশন কতটা করতে হবে, তা ওটাও কি টাকা পয়সা খরচ যেরকম ঈদে যাবে সেরকম প্রিপারেশনও তোমাদের মনের মধ্যে ঈদে যেন না যায়। প্রিপারেশন করার ঈদে যেদিন তোমাদের থেকে চলে যাবে জীবন থেকে, সেদিন বুঝবে তোমার জীবনে পড়াশোনাগুলো বা তুমি এগোতে পারবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত? এখন আমরা প্রত্যেকেরই তো জীবন আমাদের, তো আমরা কি করি না আমাদের জীবনটা মোটামুটি একটা আইডিয়া ঠিক করি যে এইটা করবো, এরপরে এইটা করবো এরকম। তোমাদের যারা স্টুডেন্ট লাইফ যারা লিড করো তাদের প্রত্যেকের কিন্তু একটা ইচ্ছে থাকে যে আমি একটা সরকারি চাকরি পাবো। যারা এখানে রয়েছে প্রত্যেকের ইচ্ছে একটা সরকারি চাকরি পাবো। তো আমার কথা মানব জীবন তো একটাই, তো আমার যখন ইচ্ছেটা রয়েছে আমি সরকারি চাকরি পাবো, আমার মধ্যে কোয়ালিফিকেশনও রয়েছে, তাহলে এই যাত্রায় আমি যদি সরকারি চাকরি না পাই তাহলে কি কি তোমার সঙ্গে অসুবিধা হয়? কিছুই না, তুমি নিজের কাছে নিজে হেরে ফেলো। আমি যখন হারবই কোনো একটা কাজে তাহলে সেই কাজটা আমি নেব, কারণ আমার জীবন তো এক্সপেরিমেন্ট করে দেখার জন্য নয়। আর যতজন তোমরা বসে আছো প্রত্যেকেরই কিন্তু একটা নলেজ আছে যে কি করতে হবে, কি করলে চাকরি পাওয়া যাবে, বা কি কোন পথে নিতে হবে, এখানে প্রত্যেকেই জানে। একজনও জানে না এমন একজন। তুমি যখন সব জেনেও সেই কাজটা করতে পারবে না, সেই দিনটা তুমি করতে পারবে না। তাই এই যে মুহূর্ত তোমাদের, কেন এই কথা বলি জানো, জীবনের এইরকম একটা মুহূর্ত, ফ্রাস্ট্রেট মুহূর্ত অনেক মানুষই লিড করে। তোমরা ঠিক এমন এক পজিশনে তোমরা লিড করছো এখন, এখান থেকে তোমাদের সরে বসার কায়দা। তোমাদের যে যা বলে দেখবে সব মুখ বুঝে সহ্য করে দিতে হয় তোমার। তোমরা চুরি করনি, ডাকাতি করনি, কোনো বাজে কিছু করনি, তবু কেন করো, কেন করতে পারে? কারণ তোমাদের উত্তর দেওয়ার মতো তোমাদের হাতে কোনো জায়গা নেই। সেই জায়গাটা কখন আসবে? যখন তুমি তোমার সাপেক্ষে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। আমি এটা বলতে পারি না যে চাকরি মানে সব থেকে ভালো জায়গা, তা কিন্তু বলিনি। আমার উদ্দেশ্য হচ্ছে চাকরি করার জন্য যদি আমি পথে নেমেছি, তাহলে সেই জিনিসটা আমি যখন অ্যাচিভ করতে পারছি না, তখন সেটা আমার কাছে মনে হয় হেরে যাওয়া। আমি লাইফে হেরে যাওয়ার কথা গল্প করি, কত লোক চাকরি না পেয়ে তার বিজনেস করার পরে আরো বিরাট কিছু প্রবলেম হয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে তুমি যে তুমি মনে করো এখন এই পড়া শেষ হয়ে গেলে তুমি বাড়ি যাবে, তোমার এখন যেটাই তার। এবার বাড়ি না গিয়ে তোমার যদি মাঝপথে তোমার অসুবিধা হয় কোনো, বা তুমি আটকে গেলে কোনো একটা ব্যাপার, তাহলে তোমার কাছে কি মনে হবে যে ঠিক ছিল ব্যাপারটা, বা ঠিক আছে, তোমার কষ্ট হবে তো? তাই এই চাকরি পাওয়ার দৌড়টাও কিন্তু এই জায়গাটা, মানে এই সময়টা জীবনে আমি প্রায় যেটা বলি ক্রিম টাইম, আমি ক্রিম টাইমটা না বলে অন্য কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারতাম, কিন্তু তা না, আমার জীবনেও এরকম টাইমই গেছে। তখন আমি প্রচুর কাজ করতে পারতাম, এখনো পারি মনে, কিন্তু কাজ চালে এগোই না, কোথাও যেন পিছিয়ে গেছে। তো তোমরা যখন এতটা পারো, ঠিক তোমাদের যে প্রবলেমটা এখন আছে যে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাল রাখতে পারছো। তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার তালটা রাখবো, তাল তো কেটে যাচ্ছে। কারণ হচ্ছে যে এখানে কোনো মোটিভেশন কাজে লাগে না। তোমরা যে পয়েন্টে এখন লিড করছো, মোটিভেশন কোনো কাজে লাগে। এখানে তোমার মধ্যে যে শক্তি আছে, তার ইন্টারেস্ট ব্যাপারটাকে জাগ্রত করে রাখে। এই এমন বিষয় না হয়ে গেলে ফল পাচ্ছ, বিষয়টা বড্ড কঠিন, এলোমেলো।
তাই এখানে যারা বসে আছো প্রত্যেকের আমার দিক থেকে যেটা বলার, কোনো সময় তুমি বিক্ষোভিত হলো। বিক্ষোভিত যদি হতে হয় তাহলে আগেই সময় ছিল। গঙ্গার মাঝখানে দাঁড়িয়ে আমরা কেউ বলতে পারবো না যে আমি সামনেও যাবো না, পিছনেও আসবো। পিছনে আসলে তো কিছু এগোনোই গেল, সামনে যদি না যায় তো পার হতে পারবো। তো আমাকে পার হওয়ার জন্য যা যা দরকার সেই মাঝ গঙ্গা থেকে সেটাই কিন্তু প্ল্যান করতে হবে। বিপদ দিকে আছে। তাই যাদের মন খারাপ করে এখান থেকে অনেকে আমাদের মন খারাপ করে, বলে যে মন খারাপ করলে মন খারাপ তুমি এটা কেন ভাবছো? মন খারাপ তোমার একারই হয়। মন এমন একটা সম্পদ মানুষের কাছে যেটা নিজের মতো করে নিজের আয়ত্তে রাখবে। এমন সম্পদ যে নিজের মতো করে নিজের আয়ত্তে রাখা যায়। কিভাবে রাখা যায়? তুমি অলওয়েজ যদি সবসময় মানুষকে গ্রিভেন্স দিতে থাকো, দেখবে গ্রিভেন্স দেওয়ার মতো তোমার কাছে কিন্তু অনেক জিনিস আছে। গ্রিভেন্স না দেওয়ার জন্য তোমার কাছে কিন্তু খুব কম লিমিটেড আছে। এবার তুমি যদি সবসময় গ্রিভেন্স দিতে থাকো তাহলে তোমার মাথার মধ্যে গ্রিভেন্স নিয়ে কথা কিন্তু চলবে। যে আমি কে আমার ক্ষতি করেছে, কার জন্য করতে পারিনি, কে আমার ক্ষতি করেছে, কে আমার মিডিয়ায় ভর্তি করায়নি, এই হাজারো গ্রিভেন্স তোমার মধ্যে কাজে লাগবে। তার থেকে বরং তুমি যেখানে আসো সেই জায়গা থেকে কিভাবে উঠবে সেই প্ল্যানটা যদি তুমি করো রোজ, তাহলে তুমি ভালো পাবে, এগোতে পারবে। যেমন আমি একটা কথা বলি, যারা বসে আছো অনেকগুলো পরীক্ষা তোমরা অনেক পর দিয়ে ফেলেছো, এখন তোমরা দেবার পরে পরীক্ষার হলে বসে তোমার কিন্তু মনে হচ্ছিল যে এই জায়গাটা আরো তোমার বেশি পড়া উচিত ছিল, হচ্ছিল কিনা বলো? আমি এই জায়গাটা একটু বেশি পড়তাম তাহলে কিন্তু আজকে আমার এখানে আরো পরীক্ষা দিতে পারতাম, হচ্ছিল কিনা বলো? তখন তুমি মনে মনে কিন্তু প্রতিজ্ঞাও করেছিল ওই সময়ের মধ্যে যে আমি হল থেকে বেরিয়ে আমি এইভাবে নিজেকে প্ল্যান মাফিক করবো। সেটাকে তুমি মানছো? সেই ভুলগুলো কিন্তু মিনিমাইজ করার চেষ্টা করছো, না হলে সেম আবার সেই ভুলটা হবে না, এটা কেন তুমি ভাবছো? আমার এই পরীক্ষার অভিজ্ঞতাতে একটা অভিজ্ঞতা আমি তোমাদের আগেও শেয়ার করেছি, আমার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা। ওই অভিজ্ঞতা আমি কোনো ফেস করতে পারি। ছোটবেলা থেকে আমার একটা ধরন ছিল যে আমি আমার লেভেলের ছেলেমেয়েদের পড়াতাম, অনেক সময় আমার উপরে স্টুডেন্টদের আমি পড়িয়েছি, সেটা ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার লেভেলের ছেলেমেয়েদের পড়াতাম, মানে আমার বন্ধুদের পড়াতাম। সেটা আমার মধ্যে ন্যাচারাল একটা ওয়ে ছিল অনেক আগে থেকে। আমি জানতাম না যে আমি টিউশন টিচার বা আমি টিচার হব, এটা আমার ধারণা বাইরে ছিল। এটা ছিলই না, এটা বাই দ্য ফর্ম হয়ে গেছে। তো যখন আমি তখনকার সময় জানো যে 12 যে পরীক্ষাটা হতো, সেই 11-12 মিলে হতো। তাতে ফিজিক্সের গল্পটা বলছি, যেটা আমি ফিজিক্স ভালোই পাবো, কিন্তু 11-এর ফিজিক্সটা যখন পড়ে 12-তে ওটা পড়া হচ্ছে, 11-টাও কিন্তু 12-এর পরীক্ষা দিত। ওইটাই কিন্তু আমি অনেকে পড়িয়েছি, যে যা জিজ্ঞেস করে সব বলেছি, আমি বুঝিয়েছি অনেকে। আমি পরীক্ষা দিতে গিয়ে রীতিমতো ফেসে গেলাম। আমি সব বুঝতে পারছি, সব কমন কিন্তু লিখতে পারছি না। তখন সব ডেসক্রিপটিভ লেখা। ওই হলের মধ্যে বসে আমি প্রতিজ্ঞা করলাম, মনে মনে ডিটারমাইন করছিলাম যে আমি হল থেকে এখন বেরিয়ে যাবো। তখন বেরোলো না, তো বেরিয়ে যাবো, গিয়ে আমি পরের বার খুব ভালো করে করবো। তখনই আমার মা বাবা সেই শুকনো মুখটা মনে করছিল যে আমি যদি বেরিয়ে যাই তাহলে ওনারা তো আমার দিকে মুখ করেছে, এই চাকরিটা তো বেশি নাম্বারের জন্য বেরিয়ে যাবো, কিন্তু ওনারা তো সেই মুখ করে সেই আমার দিকে তাকিয়ে আছে। তাই তাদের কথা মনে করে সাময়িকভাবে চিন্তা করলাম যা পারি তাই মতো করে পরীক্ষাটা দিই। 12-এর পার্টটা ভালো পরীক্ষা হলো, 11-এর পার্টটা খুব খারাপ পরীক্ষা হলো। সেই দিন থেকে আমার শিক্ষা যে কোনো এক্সাম যখন দেব সেই রিলেটেড আমার তো জ্ঞান অর্জন করে নিতে হবে, শুধু তাই না, সেই রিলেটেড যেখানে আমার ঘাটতি আছে সেই ঘাটতিগুলো ফিল আপ করবো। ওটাতে আমার কি প্রবলেম ছিল, আমার প্রিপারেশন ছিল সব ঠিকঠাক, কিন্তু রিভিশনটা সেটা ছিল না। তার জন্যই আমি কিন্তু মার খেয়েছি। তাই যতগুলো এক্সাম তারপরে লাইফে দিয়েছি একাডেমিক এক্সাম, আমি কিন্তু যতটা পারবো ওই রিভিশনটা করে গেছি, কারণ সেই ব্ল্যাক পয়েন্ট থেকে আমি কিন্তু নিজেকে ওই শিক্ষাটাই দিয়েছি। তাই তোমরা যে এক্সামগুলো দাও না, বোর্ডের এক্সামগুলো, ওখান থেকে ডিসপিউটগুলোকে বেশি করে তোমাদের দিতে হবে। তোমার ক্ষেত্রে কি হবে, অন্যের ক্ষেত্রে সেটা তুমি মনে করো সিটিং অ্যারেঞ্জমেন্ট পারছো বা কোনো একটা চ্যাপ্টার তুমি বুঝতে পারছো, তোমার প্রথম ফোকাস হবে ওই জায়গাটায় ইন করা,
ওটা সমূলে নির্মূল করা, নাহলে ওই প্রবলেমটা তোমাকে আবার ভোগাবে। তোমরা তো জানো যে এক্সামে একটা কোশ্চেন তোমার চাকরি না পাওয়ার জন্য যথেষ্ট বড় কারণ। তাই আমাদের প্রত্যেকের যে থিঙ্কিংটা নিতে হবে, এখন সিরিয়াসলি নিতে হবে, সেটা হচ্ছে যে দুর্বল জায়গাগুলোকে মেক আপ করতে হবে, তা না হলে আবার সেই পট করে যাবে। তুমি এবার ভেবে দেখো তো, এত বড় দেশ কোথায় লুকিয়ে চুরিয়ে গিয়ে পড়ছে, বেশি করে তুমি তার খোঁজ রাখতে পারবে? তাই আমি তোমাদের আরেকটা কথা বলি না, দেখো ওইটা তুমি খোঁজ রাখতে পারবে না, তাকে তুমি থামাতেও পারবে না। ওরা যদি মনে করো কম পড়ছে কি বেশি পড়ছে তুমি জানতে পারছো, কিন্তু তুমি মনে করো তুমি যদি এক্সট্রিম এতটা পড়াশোনা করো, এতটাই লেভেল হাই করে পড়াশোনা করো, যাতে যে আসুক না কেন সামনে সে তোমার থেকে মাইক্রো হয়ে যাবে, তুমি ম্যাক্রো হবে, তাহলে তাকে থামানো লাগবে না, তাকে বসিয়ে দেওয়া লাগবে না, তাকে আঘাত করাও লাগবে না, অথচ তুমি কিন্তু ডে বাই ডে উন্নত হবে। এই থিঙ্কিংটা তোমার মধ্যে রাখতে হবে, অন্যকে থামানো নয়, নিজেকে উন্নত করো। এই নিজেকে উন্নত করার যথেষ্ট সুযোগ কিন্তু খেপে খেপে পাওয়া তোমরা খেয়াল করে দেখো। যেমন এখন একটা সিস্টেম চলছে নিজেকে উন্নত করা, ওই ডার্ক পয়েন্টগুলোকে তোমাকে লেভেল হাই করা, ডার্ক পয়েন্ট যে করবে না সে আবার ফেল হবে, আবার ওই পরীক্ষার হলে গিয়ে সে একই চিন্তাধারা মনে করতেছে। ঠিক আছে, এই তো সাবজেক্টগুলোকে আমরা যথেষ্ট কুশলী ভাবে তোমরা যারা তৈরি করবে। এবার আসি আমি একটু লাইফের কথা। এই যে তোমরা বলো না যে আমাকে কেউ ভালোবাসছে না, বা আমার বাড়িতে কোনো সম্মান দেয় না, মুখ দেয় না, আমার বাড়িতে কেউ পাত্তা দেয় না, এগুলো কিন্তু খুব খারাপ লাগে না তোমাদের? তোমার দুই ভাই এক বোন, বা দুই বোন এক ভাই, বা দেখবে বাড়ির মধ্যে তোমাকে কিন্তু কম পাত্তা দেয়, এ কিন্তু পয়সা করে দিয়ে ওটাকে বোঝানো যায় না, এত খারাপ লাগে নিজেটা। দেখবে খেয়াল করে সেই জায়গাটা অনেকের জীবনে ঘটে। আর এটার মেকআপ করার রাস্তা আজ যাও সব থেকে বড় রাস্তা, তুমি যদি গভর্নমেন্ট সার্ভিস একটা হয়ে যায়, বা অনেস্ট আর্নিং এর রাস্তা তুমি যদি খুঁজে পাওয়া যায়, দুনিয়া পাল্টে যেতে বাধ্য। মা বাবা বাড়ির পরিবারের অন্য লোকগুলো তোমার সঙ্গে অন্য ভাষায় কথা বলে, পাড়া পড়শিরা চেয়ে চলে যাবে। এটার জন্য তুমি সব পথ, তুমি ট্রিক্স, গাইডলাইন সব থাকে, তোমার যেটা করা দরকার তুমি কিন্তু সেটা ঠিকভাবে করছো না। এখানে অনেকেও তোমার রয়েছে, তোমরা কিন্তু সেটা করো না। তোমরা গড্ডালিকা প্রবাহ বলে একটা কথা আছে, তাতে তোমরা ডাব আসে যে চলো এটা হচ্ছে, কিন্তু না। আমি বারবার উত্থাপন করি যে কথাগুলো, এই সময়টার কথা তুমি ভাবো। আমি মানছি তোমার জীবন অনেক কঠিন, অনেক কষ্ট, অনেক চাপের মধ্যে দিয়ে তুমি লাইফ কাটাচ্ছ, কিন্তু তোমার আমি সেদিন পড়াতে আমাদের দেশে 50 লক্ষেরও বেশি লোক অন্ধ। কত লোক? 50 লক্ষেরও বেশি লোক অন্ধ, অ্যাজ পার 2011। তার মানে তাদের থেকে অন্তত আমাদের দুটো চোখ তো আছে। 50 লক্ষ লোক যে কষ্টটা ফেস করে, সেই কষ্টটা তো আমরা ফেস করি না এখন। তাহলে আমরা নিশ্চয়ই ভালো আছি। হাত পা ভাঙার গল্প তো ছেড়েই দাও, হাত পা না থাকার গল্প তো ছেড়েই দাও। তাহলে যেটুকু তোমার মধ্যে আছে এটুকু নিয়ে আমার অ্যাম্বিশনটা ফুলফিল করার খুব দরকার আছে। পারিপার্শ্বিক স্টেটাস বলো, টাকা পয়সা বলো, সব কিছুর ক্ষেত্রে কিন্তু আজকে তোমার একটা স্থিতি মানে শীল জায়গা উন্নত, সেটা যতক্ষণ না হচ্ছে তুমি জীবন তোমার কোন দিকে মোড় নিচ্ছে তুমি কিন্তু বুঝতে পারো। তাই তোমরা কখনো ভেঙে পড়বে না চারিদিকে। আর জানবে যত কঠিন সিচুয়েশন তোমার জীবনে আসবে, তত তাড়াতাড়ি আর তত সহজেই তুমি মুক্তির রাস্তা খুঁজে পাবে। আর তুমি যদি ভাবো যে তোমার জীবনে শুধুই তোমার সঙ্গে মানে এরকম হচ্ছে, তা কিন্তু না। আমাদের প্রত্যেকের জীবনে এরকম আঘাত রয়েছে। আমার জীবনে একাধিক আঘাত। আমি তোমাদেরকে তো প্রায় নিজেও বলি যে আমি যখন চাকরি ছেড়েছি 2017-তে, তখন চাকরি ছাড়ার সময় নয় আমার জীবন, তখন আমি ভালো করে চাকরি করতে পারি। যখন সময় ছিল 2011, 2010, 2012, তখন কিন্তু আমার চাকরি ছাড়ার কথা মাথায় আসেনি।
আমি একটা জিনিস পারি না, সেটা হচ্ছে আমার স্টুডেন্টদের শেখায়, সেটা হচ্ছে বিপদে আমি নিজেকে আত্মসমর্পণ করতে পারি। আমার পক্ষে সেটা পসিবল। আমি যখন খুব ক্রিটিক্যাল মাইন্ড আছে, তখন মাইন্ড আমার ভালো কাজ করে, সার্ভ কাজ করে। আর সার্ভ যখনই কাজ করে, যেরকম চাকু বা কিছু যদি ছুরি হয়, কিন্তু সার্ভ থাকলে কি, ধারালো থাকলে কি তাড়াতাড়ি কাটে। তাই তুমি যদি বিপদে পড়ো বারবার, তোমার ব্রেন খুব শার্প হয়ে যাবে, তারপরে তুমি ডিসিশন মেক খুব ভালো করে করতে পারবে। তুমি খুব নিজেকে মানে সিস্টেমেটিক ভাবে চলতে পারবে। যার জীবনে যত ক্রিটিক্যাল মোমেন্ট সে তত উঠে দাঁড়িয়েছে, যদি তার ক্ষমতা থাকে। এবার আমরা সবসময় তো সোনার চামচের কথা ভাবি, ওটা ভেবে লাভ নেই। আসুক না জীবনে পরিস্থিতি খারাপ, আসুক, মোকাবেলা তো করতেই হবে, ওখান থেকে ফিরে যাবে। এগুলো তোমাদের মনের মধ্যে দেখবো সবসময়, যে আমি সবসময় যে ফুল বিছানো রাস্তা দিয়ে হাঁটবো, বা শেয়ার হেঁটে বেড়ায় কোনো বিশাল রাস্তায়, বা আরো একজন মোদিজি হেঁটে বেড়ায়, মমতা ব্যানার্জি হেঁটে বেড়ায়, একদমই তা নয়। রাস্তাগুলো অনেক তেরা বেড়া, অনেক বন্ধুর রাস্তা। তা তোমাদের কাছে তোমরা এখন নবীন, তোমাদের রক্তের তেজ অনেক বেশি, তোমরা অনেক কিছু করতে পারবে, তোমাদের দ্বারা সম্ভব। তাই তোমাদের নিয়েই কথাগুলো বলছে, তাহলে তো পড়ার পরে দাঁড়িয়ে বসে কথা তা তো বলছি না। তাই তোমরা যে যে অ্যাঙ্গেলে আছো, যে যে জায়গায় আছো, নিজের প্রতি দোষারোপ করো না। কারোর প্রতি গ্রিভেন্স নিয়ে লাভ নেই কিছু। যতই গ্রিভেন্স নেবে তত তোমার আরো কষ্ট বেশি হবে। তুমি নিজের কষ্টের জন্য দিতে যাবে কেন? তার নামে একটা কুকুর পুষে রেখে দাও, দেখে মনে শান্তি করো না। আর একদম লাস্টে একটা কথা বলি, কালকে যে দিনটার কথা, কালকের দিন যে যেমন পারো এনজয় করো, কাউকে ধরে রাখার চেষ্টা করো। একটাই বলছিলাম যে কাউকে ধরে রাখার চেষ্টা করো, ধরে জগতে রাখা যায় না। যতই ধরে রাখতে চাইছি, ততই ভাববে যে আমার ডিমান্ড অনেক বেশি। ধরে রাখার চিন্তা ভাবনা ছাড়ো, সে যদি ক্যাজুয়াল থাকে, তাকে রেসপেক্ট করো। সে ছেলে হোক আর মেয়ে, রেসপেক্ট জিনিসটা সবাই দরকার। সে তোমার বয়সে ছোট হতে পারে, সে কম বুদ্ধিমান হতে পারে, কম বুদ্ধিমত হতে পারে। রেসপেক্টের জায়গায় কিন্তু ছেলেরাও কম্প্রোমাইজ করবে না, মেয়েরাও কম্প্রোমাইজ করবে। তুমি তোমার সঙ্গে অ্যাফেয়ার্স আছে, কিন্তু তাই বলে রেসপেক্টের জায়গা যেন কখনোই ভুল করে না। রেসপেক্ট তুমিও দেবে, সেও করবে। এটা কিন্তু খুব দরকার একটা সম্পর্কের মধ্যে। তো এবার মানে গন্ডগোল করে কাউকে রাখতে চেও না, এটা সম্ভব না। তাহলে তো বিয়ের পরে তো মানে পার্টিশন হতো না, মানুষ ডিভোর্স হতো না, হতো। তারা তো অনেক চেষ্টা করে সম্পর্ক রাখার, বিয়ের পরে সম্পর্ক স্বামী স্ত্রী যখন আলাদা হয়ে যায় চেষ্টা করে, তাও তো আলাদা হয়ে যায়, কারণ তখন তারা পারছে না। তাই সেটা যখন পরে ঘটে, তারও এরকম ঘটতে পারে। কিছু যদি এরকম বিদায় ঘটনা ঘটে, তার কোনো কিছুই জীবনে এসেন্সিয়াল নয়, ঠিক আছে? কোনো সময় কোনো কিছুই জীবনে এসেন্সিয়াল নয়, এটা মেনে চলে। তাই তোমাদের মধ্যে ওই ডিস্ট্রাকশনটাও যদি কাল থেকে না আসে, যে অমুক ঘুরছে পালার পরে মানে নিয়ে বুলেট নিয়ে আমি পারছি না, মনে খারাপ করে কি হবে? পারছো না আজকে, পারছো না পরের বছর পারবে, পরে চিন্তা করবে, নিজের মতো করে চলতে পারবে। এক একজনের জীবনের আসবে এক এক রকমের। কেউ পয়সা থাকলে মানে ফ্লাইটে যাতায়াত করে সবসময়, কেউ পয়সা থাকলেও দেখবে সে বাইকে যাতায়াত করছে। এক একজনের জীবনের অ্যাসপেক্ট, চিন্তা ভাবনাটা আছে, চিন্তা ভাবনা যে যাদের মানুষ বোঝে। তাই তোমরা কখনোই গ্রিভেন্স ব্যাপারটাকে এড়িয়েছো না। গ্রিভেন্সটা যদি একটু কমিয়ে দিতে পারো নিজের মধ্যে, কারোর প্রতি বা লোকের প্রতি বা মানুষের প্রতি, দেখবে তোমার উন্নতি। কজন মানুষ যারা রাইজিং পাওয়ার, কজন তাদেরকে ভালো বলে, বেশিরভাগ লোক তাদেরকে খারাপ। তাই বলে কি রাইজিং পাওয়ারটা মানে সানসেট পাওয়ার হয়ে যাচ্ছে? তাই তা হবে না। তাই তোমরা এখন রাইজিং পাওয়ার, তোমরা উদীয়মান শক্তি, তোমাদের মধ্যে সেই সক্ষমতা আছে, শক্তি আছে। তোমরা টিকে থাকতে হবে সুন্দর করে এবং বোঝো, ঠিক আছে? তোমরা এই মনোভাব নিয়ে চলো, আর নিজের মধ্যে এখনো সংঘবদ্ধ, নিজেকে কঠিন সিচুয়েশনের মধ্যে দাঁড় করিয়ে সেখান থেকে পরিত্রাণ লাভ করার চেষ্টা করো। কষ্ট তো হবে, কষ্ট হবে, কারণ আমরা তো সাকসেস সঙ্গে সঙ্গে দেখতে পাই না। এটা তো আমাদের এই সাকসেসটাকে 2 মাস 1 মাস 3 মাস করে স্লটিং করে দেখতে পেতাম, তাহলে এই প্লাস্টেশনটা আসতো। এই প্লাস্টেশন রাখা এই এজে, এটা চারটেখানি কথা নয়, খুব কঠিন কথা।
যে নিজেকে সিস্টেমে রাখা এটা ভীষণ ক্রিটিক্যাল ব্যাপার। অতটা সহজ ব্যাপার যদি হতো তাহলে তো হয়েই যেত, সবাই করে যেত। যা পাওয়া কঠিন তার সম্মানটা অনেক বেশি, তাই তো আমরা লড়াই করছি। ঠিক আছে, এইভাবে চলো আর নিজেকে সবসময় মোটিভেট রাখুন। মোটিভেট রাখাটা খুব জরুরি, কারোর দ্বারা না, নিজের দ্বারা, আমার নিজের কাজের দ্বারা। আমার এটা করতে হবে, আমার তাগিদ, কেউ তোমাকে তাগিদ দেখিয়ে দেবে না। ঠিক আছে, যাও তো জায়গা করে বাড়ি করবো। আর কারোর